আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। স্বাধীনতা বিরোধীরা এখনো দেশের বিরুদ্ধে সক্রিয়, মন্তব্য প্রধানমন্ত্রী। জাতিসংঘে দেয়া ভাষণে করোনা মোকাবেলায় ৬ দফা প্রস্তাব। দেশে করোনায় আরো ২৫ মৃত্যু, রোগটির সংক্রমণ বাড়লে বন্ধ করে দেয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান, জানালেন শিক্ষামন্ত্রী। আপাতত খুলছে না প্রাথমিক। গণতন্ত্র বিরোধী কাজ করানো হচ্ছে প্রধানমন্ত্রীকে দিয়ে। ১/১১ থেকে শুরু হওয়া বিরাজনীতিকরণ চলছেই, অভিযোগ মির্জা ফখরুলের। বিমানবন্দর থেকে ইপিজেড পর্যন্ত ৪ লেনের ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে টেস্ট পাইলিং উদ্বোধন। জনভোগান্তি কমানোর আহ্বান সড়ক পরিবহন মন্ত্রী। ই কমার্স খাতের দুর্দশার জন্য সরকার আর ক্রেতারাও দায়ী বললেন বিশ্লেষকরা। রাষ্ট্রীয় কোষাগার থেকে ক্ষতিপূরণের বিরোধিতা আইনবিদদের। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ভাবমূর্তি যারা বিদেশে নষ্ট করতে চায় তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। দেশের উন্নয়ন নয়, তারা সর্বনাশ চায়। যাদের চুরি করার অভ্যাস তারা সবাইকে চোর ভাবে। এসব অপবাদ অপপ্রচার নিয়ে চিন্তিত উত্তেজিত হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির চুরির টাকার ভাগ খেয়ে আওয়ামী লীগের বদনাম করে লাভ হবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের ভোট নিয়ে জিয়া এবং বেগম জিয়ার আমলেই ছিনিমিনি খেলা শুরু হয়েছিল উল্লেখ করে বিএনপি শাসন আমলের নানা সমালোচনা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। আমি বিএনপি সহ তাদের সহযোগী সংগঠন, তাদের সমর্থক বা তাদের যারা একটু আতের সবাইকে আমি এ কথাটা বলবো। তাতে বহু আলোচনা সমালোচনাই করে বেড়ায়, আমি শুনি, কিন্তু তাদেরকে তো কাজে পাওয়া যায় না। কেউ তো মানুষের জন্য কাজ করে না। এই বিএনপি অর্থ দিয়েছে জয়কে এই আমেরিকায় বসে তাকে কিডন্যাপ করা, তাকে হত্যা করা। এটা আমরা জানতাম না। ওই কেস চলার পরেই সেই রায় বেরিয়েছে এদের নাম পর্যন্ত। বিদেশে যারা দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে তাদের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। আজকের বাংলাদেশ নিয়ে যারা বিদেশে ভাবমূর্তি নষ্ট করতে চায় এরা আসলে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। এরা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে না। এরা বাংলাদেশের সর্বনাশে বিশ্বাস করে। কাজে এরা দেশের বা স্বাধীনতার পক্ষের না, বরং দেশের মানুষের শত্রু এরা। যারা জনগণের অর্থ সম্পদ লুট করে, খুন করে অথবা অস্ত্র পাচার করার অথবা গ্রেনেড হামলা মামলার আসামি, সেই আসামিদের হাতের টাকা খেয়েই তো তারা এই বড় বড় কথা বলে। আর তারাই বলে আওয়ামী লীগ অবৈধ। তো জিয়াউর রহমান যখন ক্ষমতাটা দখল করেছিল, কোন বৈধ পথে ক্ষমতা দখল করেছিল? বিএনপি আর তাদের চোরা টাকা, ওই টাকার ভাগ খেয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বদনাম করে কোনো লাভ হবে না। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর নিয়ে নানা অপবাদ অপপ্রচারেরও জবাব দেন শেখ হাসিনা। আমি শুনলাম কেউ কেউ বলেছে আমরা কি কত বস্তা না কত ট্রাঙ্ক বৈদেশিক মুদ্রা নিয়ে নাকি বিমানে এসেছি। তো যারা এই কথাগুলি বলেছে তারা যখন বিষয়টা জানে, তো সেই ট্রাঙ্কগুলি গেল কোথায়, রাখলাম কোথায়, কী সেটা একটু তারা খোঁজটা দিই। খালেদা জিয়া ক্ষমতায় থাকতে প্রায় 150 সুটকেস নিয়ে চলে গিয়েছিল সৌদি আরবে। সেখানে লকার ভাড়া করে 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 অনেক জিনিস নাকি রেখে এসেছিল, শোনা যায়, তখন সেটা প্রচার হয়েছিল। এখন যাদের এই সমস্ত বদ অভ্যাস, তারা সবাইকে মানে নিজের চোর দেখে সবাইকে ওরকমই মনে করে, সবাইকে ওরকমই মনে করে। এটা হলো বাস্তব, এটা হলো তাদের চরিত্র। তো এই ধরনের কথা তারা ছড়ায় মনে করে যে এটা বোধহয় খুব একটা প্রচার করতে পারবে। এছাড়া করোনাকালীন মানুষের পাশে থাকা, অর্থনীতি সচল রাখা, দেশকে এগিয়ে নেওয়া সহ সরকারের নানা উদ্যোগের কথা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য করোনার টিকা নিশ্চিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মেধাসত্ত্ব উন্মুক্ত হলে ভ্যাকসিন তৈরিতে সক্ষম হবে বাংলাদেশও। রোহিঙ্গা সংকট সমাধানে উদ্যোগ নিতেও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
করোনায় নজিরবিহীন প্রতিকূলতার মধ্যে সীমিত পরিসরে শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশন। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে এবারও বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বসভায় করোনা মোকাবেলা করে অর্থনীতির চাকা সচল রাখতে সরকারের সাফল্য জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল 5টি অর্থনীতির অন্যতম। করোনাকে অভিন্ন শত্রু আখ্যা দেন প্রধানমন্ত্রী। ভ্যাকসিনের ন্যায্যতা, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ইস্যুতে 6 দফা প্রস্তাব দেন। নিম্ন আয়ের দেশগুলো 1%-ও কম টিকা পেয়েছে। জরুরি ভিত্তিতে এই বৈষম্য দূর করতে হবে। লক্ষ লক্ষ মানুষকে টিকা থেকে দূরে রেখে কখনোই টেকসই পুনরুদ্ধার সম্ভব নয়। আমরা পুরোপুরি নিরাপদও থাকতে পারবো না। তাই আমি আবারও আহ্বান জানাচ্ছি, সবার জন্য ন্যায়সঙ্গত সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। অবিলম্বে টিকা প্রযুক্তি হস্তান্তর টিকার সমতা নিশ্চিত করার একটি উপায় হতে পারে। প্রযুক্তি সহায়তা ও মেধাস্বত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক পরিমাণে টিকা তৈরি করতে সক্ষম। রোহিঙ্গা সংকট নিরসনে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ে জোরালো ভূমিকা চাইলেন সরকার প্রধান। রোহিঙ্গা সংকটের সৃষ্টি মিয়ানমারে, সমাধানও রয়েছে মিয়ানমারের হাতে। রাখাইন রাজ্যে তাদের মাতৃভূমি, সেখানে তারা নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের মাধ্যমেই কেবল এই সংকটের স্থায়ী সমাধান হতে পারে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই গঠনমূলক উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা আশা করি আসিয়ানের নেতৃবৃন্দ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক ইস্যুতে গৃহীত প্রচেষ্টাকে আরও বেগবান করবেন। আফগান ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গঠনে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। আমরা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আফগানিস্তানের বিনির্মাণ ও ভবিষ্যতের গতিপথ নির্ধারণ আফগানিস্তানের জনগণের উপরই নির্ভর করে। আফগানিস্তানের আর্থসামাজিক উন্নয়নের জন্য দেশটির জনগণ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যেতে বাংলাদেশ সদা প্রস্তুত। করোনার মধ্যেও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে শান্তিরক্ষী বাহিনী। তাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে দেখার তাগিদ দেন তিনি। পাশাপাশি সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতিসংঘের মঞ্চ থেকে কাজ করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয় প্রধানমন্ত্রীর ভাষণে। সারা বিশ্বে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার এই মহান সংস্থার সামনে বিগত প্রায় 46 বছর আগে আমার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশার কথা তুলে ধরতে চাই। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। যুক্তিবিদ্যায় অংশীদার। দেশে করোনায় আরও 25 জন মারা গেছে। এ নিয়ে মোট মারা গেলেন 27,393 জন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 17,818টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন 818 জন। মোট শনাক্ত 15,50,371 জন। নতুন 965 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,10,167 জন। গেল একদিনে মৃত্যুর হার 1.77%, শনাক্ত 4.59 এবং সুস্থতার হার 97.41%। সর্বোচ্চ 11 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রামে মারা গেছেন 6 জন। দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে করোনা সংক্রমণ ছড়িয়েছে এখন পর্যন্ত এমন কোনো তথ্য প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। প্রাক প্রাথমিক খোলার বিষয়ে আরেকটু সময় নিয়ে সিদ্ধান্ত নিতে চান। নভেম্বরের মাঝামাঝিতে এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। 1.5 বছর পর খুলে দেওয়া হয়েছে প্রাথমিক থেকে কলেজ পর্যায়ের দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রস্তুতি চলছে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ারও। কিন্তু 2 সপ্তাহ যেতে না যেতেই দেশের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীদের করোনায় আক্রান্ত হবার খবর আসছে। এসেছে মৃত্যুর খবরও। সব মিলে এখন পর্যন্ত 28 শিক্ষার্থী ও 11 জন শিক্ষক আক্রান্ত হবার খবর গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। কিন্তু শিক্ষামন্ত্রী বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংক্রমণ ছড়ানোর কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি।
এই স্কুলে এতজন আক্রান্ত, ওই স্কুলে অতজন আক্রান্ত। আমরা প্রতিটি জায়গায় সাথে সাথে এই অনুসন্ধান করছি। তবে আশার বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত কোথাও সত্যতা কিন্তু পাইনি। আমি আগেই বলেছি, কোথাও যদি আমরা মনে করি সংক্রমণ ছড়িয়ে পড়বার কোনো আশঙ্কা আছে, শিক্ষা প্রতিষ্ঠান যদি প্রয়োজন হয় আমরা বন্ধ করে দেব। স্কুল থেকে কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা সবাই কম বেশি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস করার সুযোগ পেলেও এখনও ঘরবন্দি প্রাক প্রাথমিকের শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী জানালেন, তাদের বিষয়ে সিদ্ধান্ত আরেকটু বুঝে শুনে নিতে চান। এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে হবে এই নিয়ে গত কয়েকদিন ধরে কথা বলে আসছেন দীপমণি। আরও একবার জানালেন, দুই পরীক্ষাকে ঘিরে প্রস্তুতির কথা। দেখুন, প্রাক প্রাথমিকের বাচ্চাদেরকে এই মুহূর্তে আমরা আনতে চাচ্ছি না, এই মুহূর্তে না। প্রাক প্রাথমিক বাড়িতে থাকুক আপাতত, আমরা আবার সিদ্ধান্ত নেব। অবশ্যই এসএসসি এবং এইচএসসি আশা তো করছি ইনশাল্লাহ সময় মতো হবে। মধ্য নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের গোড়ায় এইচএসসি ইনশাল্লাহ। রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে 11ই অক্টোবর পর্যন্ত। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ রাজনীতিবিদরা পরিচালনা করছেন না। শেখ হাসিনাকে সামনে রেখে সব অরাজনৈতিক, গণবিরোধী, গণতন্ত্র বিরোধী কাজ করিয়ে নেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের একাংশের বার্ষিক সাধারণ সভা। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আওয়ামী লীগ স্বাধীনতার সব অর্জন ধ্বংস করে দিয়েছে। সুপরিকল্পিতভাবে গণতন্ত্র, মানুষের অধিকার হরণ করেছে। 1/11 থেকেই যে বিরাজনীতিকরণ শুরু হয়েছিল এখনো তা চলছে। 1/11 পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনড় ভূমিকার জন্য সেই অবস্থা থেকে মুক্তি পেলেও আমরা কিন্তু সেই চক্রান্ত থেকে মুক্তি পাইনি। 2008 সালের নির্বাচন, পরবর্তী নির্বাচন সবগুলো কিন্তু একই লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে দেশ কিন্তু এখন রাজনীতিবিদরা পরিচালনা করে না। একজন রাজনীতিবিদকে তারা শিক্ষক হিসাবে দাঁড় করিয়ে রেখেছে, সেটা হচ্ছে শেখ হাসিনা। তাকে দিয়ে যত অরাজনৈতিক, গণবিরোধী, গণতন্ত্র বিরোধী সমস্ত কাজগুলো করিয়ে নিচ্ছে এবং রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে নতুন নতুন আইন করে সংবাদপত্রের নিয়ন্ত্রণ নিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে কেউ না লিখে, সেজন্য এখন ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন করা হচ্ছে। তথ্যমন্ত্রী সাহেব তিনি জানিয়েছেন যে প্রায় 210টি আপনার পত্রিকাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা তো বাকশালের আলামত দেখতে পাচ্ছি, আলামত নয়, বাকশাল দেখতে পাচ্ছি। এর মধ্যে অবশ্য একজন মন্ত্রী বলেছেন আপনার যে বাকশাল ভালো ব্যবস্থা ছিল, তো সেই কথা পরিষ্কার করে বলেন যে আমরা বাকশাল করছি, আমরা একদলীয় শাসন ব্যবস্থা করছি, সেটা তো বলছেন না। কারণ আপনার মানুষকে প্রতারণা করেছেন। আজকে শুধু অস্ত্রের জোরে তারা পুরো ক্ষমতা দখল করে আছে। বিএনপির মহাসচিব বলেন, সরকার জনগণের মধ্যে ভয় ও ত্রাস সৃষ্টি করেছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে জনগণ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্য গড়ে তুলতে হবে। জনগণের ঐক্য দিয়ে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীতে একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের জটিলতা না কাটলেও আরও একটি এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে যাচ্ছে সরকার। সকালে রাজধানীর ধৌরে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের টেস্ট পাইলিংয়ের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এয়ারপোর্ট থেকে শুরু হয়ে আবদুল্লাপুর, আশুলিয়া, জিরাবো, বাইপাইল হয়ে ইপিজেডে গিয়ে শেষ হবে 4 লেনের 24 কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ে। চীন সরকারের সাথে G2G চুক্তির আওতায় নির্মাণাধীন প্রকল্পের খরচ ধরা হয়েছে 16,901 কোটি টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকার দেবে 5,951 কোটি ও প্রকল্প সাহায্য থেকে আসবে 10,949 কোটি টাকা। সড়ক পরিবহন মন্ত্রী জানান, এয়ারপোর্ট থেকে গাজীপুর রোডে বিআরটি প্রকল্প যেমন দীর্ঘদিন ধরে জনভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, এই প্রকল্প যেন সেরকম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রকল্প বাস্তবায়নের নামে কারো পকেট ভারী করার বা টাকা নিয়ে নয়ছয় করার কোনো সুযোগ নেই বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এখানে কাজের বিনিময়ে কারো পকেট ভারী করার কোনো সুযোগ নেই। এটা যতগুলো মেগা প্রজেক্ট
শুরু হয়েছে বাংলাদেশে। আমি পরিষ্কার বলে দিতে চাই যে শতভাগ স্বচ্ছতা এবং সততার সঙ্গে এই কাজগুলো নির্মাণ প্রক্রিয়া আমরা সম্পন্ন করছি। এখানে কোনো নয় ছয়ের সুযোগ নেই। ই কমার্স খাতের বর্তমান অবস্থার পেছনে সরকার ও প্রতারণার শিকার ক্রেতাদেরও দায় দেখছেন বিশ্লেষকরা। ইভ্যালি, ই অরেঞ্জ ও ধামাকা সহ প্রতারক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কি গ্রাহকরা টাকা ফেরত পাবেন? নিশ্চিত নয় ই ক্যাব। আইনবিদরা বলছেন, সরকার জনগণের করের টাকা থেকে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দিতে চাইলে তা হবে সংবিধান বিরোধী। করোনার দেশে ই কমার্স খাতকে সম্ভাবনার সাথে সামনে আসার সুযোগ করে দিয়েছে, কিন্তু কিছু প্রতিষ্ঠান ঝাঁপিয়ে পড়ে সুযোগটির অপব্যবহারে। তাদের ঠকবাজির তোড়ে গোটা খাতটি এখন চরম আস্থার সংকটে। লাখ লাখ মানুষের হাজার হাজার কোটি টাকা ফেরত পাওয়া অনিশ্চিত। এমন বাস্তবতায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ই কমার্স খাতের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অনলাইন প্রতিষ্ঠান এখানে আলোচনায় কেউ কেউ ই কমার্স খাতের বর্তমান পরিস্থিতিকে তুলনা করেন 96 সালে শেয়ার ধসের সাথে। এই সিমিলার জিনিসটা কিন্তু আমরা আসলে 96 এর শেয়ার মার্কেটের ক্ষেত্রে দেখেছিলাম। দেয়ার আর লট অফ ইয়াং পিপল লাইক এডুকেটেড অর সেমি এডুকেটেড পিপল, দে ডোন্ট হ্যাভ এনি আদার productive opportunity to get themselves involved. That's why they have been kind of like allured, very easily allured to kind of get their. সবারই আমার মনে হয় এখানে কিছু না কিছু দোষ আছে। আমরা যদি বলে থাকি যে কেন আপনি এত লোভী, কেন আপনি এই 50-70% ডিসকাউন্টে ইনভেস্ট করছেন, আপনি কি বোঝেন না দিস ইজ নট পসিবল। এমন পরিস্থিতির জন্য বাংলাদেশ ব্যাংক ভোক্তা অধিকার সহ সরকারের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতাকে দুষলেন ই ক্যাবের সাধারণ সম্পাদক। তারা বিজনেসটা আসলে টাকাটা ফেরত দিতে পারবে কি পারবে না সেই ব্যাপারটাও আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ই কমার্স কোম্পানিগুলোকে চিঠি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলাম, তাদের বিজনেস মডেলগুলো দেখতে চেয়েছি আমরা। সরকার চিন্তা ভাবনা করতেছে তাদেরকে ক্ষতিপূরণের জন্য। আমি বলবো দ্যাট উড বি দি মোস্ট ডেঞ্জারাস ইনস্ট্যান্স, এবং সেটা আমাদের সংবিধানের আলোকে অবৈধ পদক্ষেপ হবে। নিজস্ব কর্মকাণ্ডে প্রাইভেট ডিসিশনের কারণে ইনভেস্টমেন্টে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা এভাবে বিলি করার ক্ষমতা সরকারের নাই। প্রতারক প্রতিষ্ঠানের কাছে অর্থ ফেরত না পাওয়া গেলে বিকল্প হিসেবে সেসব কোম্পানি শেয়ার দেওয়া যায় কিনা তা বিবেচনারও পরামর্শ দিলেন আলোচকদের কেউ কেউ। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। দেশি বিদেশি বিভিন্ন সংস্থা খাবার ও চিকিৎসার ব্যবস্থা করলেও রোহিঙ্গা ক্যাম্পগুলোতে রয়েছে তীব্র খাবার পানির সংকট। লবণাক্ততা ও পানির স্তর নিচে নেমে যাওয়ায় সমস্যা আরও তীব্র হচ্ছে। এমন বাস্তবতায় প্রাকৃতিক উৎস, বৃষ্টি ও ঝর্ণার পানি সংরক্ষণ এবং বিশুদ্ধ করে ক্যাম্পে সরবরাহের কাজ চলছে। কয়েকটি শোধনাগারের মাধ্যমে এই কাজ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ফলে বিশুদ্ধ খাবার পানি পাচ্ছেন রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয়রা। টেকনাফ ও উখিয়া ঘুরে মিরাজ হোসেন গাজী রিপোর্ট, ছবি তুলেছেন রাশেদুল ইসলাম বাবুল। পানি, সাগর, নদী কিংবা ঝর্ণা ও বৃষ্টি, এত সব উৎস আছে, তবুও সংকট বিশুদ্ধ খাবার পানির। কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প এবং আশপাশের এলাকার বাস্তবতা এমনই। রোহিঙ্গা ক্যাম্প অধিকাংশটাই পাহাড়ের উপরে, সেই সাথে ভূগর্ভস্থ পানি লবণাক্ত এবং নেমে যাচ্ছে স্তরও। এমন পরিস্থিতিতে বিকল্প উৎস কাজে লাগাতে চলছে নানা কর্মযজ্ঞ। সমতল ভূমি থেকে অনেক উপরে হওয়ায় এলাকার বাসিন্দাদের বিশুদ্ধ খাবার পানি ভূগর্ভস্থ পানি দিয়ে পূরণ করা ছিল কষ্টসাধ্য। তাই বিকল্প উৎস হিসেবে পাহাড় থেকে নেমে আসা এমন ঝর্ণার পানি সংরক্ষণ করা হচ্ছে এখানকার বিশাল আকারের এই সংরক্ষণাগারে। আর সেই পানি বিশেষ প্রযুক্তির মাধ্যমে বিশুদ্ধ করে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে। আর এখন এই প্রকল্পের মাধ্যমে প্রায় 30,000 রোহিঙ্গা জনগোষ্ঠীকে সরবরাহ করা হচ্ছে বিশুদ্ধ খাবার পানি। এডিবির অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সংশ্লিষ্টরা বলছেন, এই একটি শোধনাগার থেকে বর্ষা মৌসুমে সরবরাহ বেড়ে চাহিদা পূরণ করবে 60,000-এর বেশি পরিবারের। এই এলাকাবাসীর কথা চিন্তা ভাবনা করে এখানে পানির খুব ক্রাইসিস। আপনারা জানেন যে লবণাক্ত, এর ভূগর্ভস্থ পানিও লবণাক্ত। আমরা সার্ফেস ওয়াটারকে
রেইন ওয়াটার হারভেস্টিং এর মাধ্যমে এখানে প্ল্যান্ট আছে লোকাল এবং হোস্ট কমিউনিটি এবং একই সঙ্গে রোহিঙ্গাদের পানির ব্যবস্থা করছি। 6 একর জায়গার উপরে এবং এখানে প্রায় 2 থেকে 2.5 কোটি লিটার পানি আমরা এখানে রাখতে পারবো। 1 লাখ লিটার পার আওয়ার 2টা ইউনিট, এখানে 2 লাখ লিটার পার আওয়ার পানি পিউরিফিকেশন হবে এবং সেটা মিনি পাইপ লাইনের মাধ্যমে এখানে সাপ্লাই হবে। টেকনাফের নয়াপাড়ার শালবাগানের এই শোধনাগারের পানি পৌঁছে যাচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীর ঘরে ঘরে। এখন এই এলাকার বাসিন্দাদের আর খাবার পানির সংকট নেই। অনেক কষ্ট হতো পানি নেওয়ার জন্য, এখন কুকুরটা করি অনেক ভালো পাইছি। আমরা কাছ থেকে পানি দিতে পারি, আমরা গড়া নিই তো হন্দা স্যার এটা পানির লাইন দিয়ে নলবাই পানি যার। লবণাক্ততায় রোহিঙ্গা জনগোষ্ঠী সহ টেকনাফ ও উখিয়ার স্থানীয় নাগরিকরাও আছেন খাবার পানির সংকটে। এসব কিছু বিবেচনায় ভূগর্ভস্থ পানির বিকল্প এমন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সেখানে বিভিন্ন ধরনের প্রকল্প নেওয়া হয়েছে, যেমন রিভার্স অসমোসিস ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে স্যালাইন ওয়াটারকে পিউরিফাই করা, তারপর দিয়ে রেইন ওয়াটার হারভেস্টিংয়ের ব্যবস্থা করা, ভিন্ন ভিন্ন প্রকল্প কাজ করা হচ্ছে। এই কাজ শেষ হলে রোহিঙ্গা ক্যাম্পের বেশিরভাগ মানুষসহ এলাকাবাসী প্রয়োজনীয় বিশুদ্ধ পানি পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, টেকনাফ, কক্সবাজার। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে এখনই আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন দেশের 53 জন বিশিষ্ট নাগরিক। এক যৌথ বিবৃতিতে তারা সংবিধানের আলোকে আইনের বিধানাবলী সাপেক্ষে পরবর্তী নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানান। বিবৃতিদাতাদের মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য আইনজীবী আমিরুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, আকবর আলী খান ও রাশেদা কে চৌধুরী, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুল মতিন, সাবেক নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন সহ বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় ব্যক্তি। তারা বলেন, গত 2 নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট আচরণের কারণে নির্বাচনী ব্যবস্থায় মানুষের আস্থার সংকট দেখা দিয়েছে। রাজধানীর গাবতলীতে ঈগল পরিবহনের ট্রাঙ্ক থেকে পাওয়া লাশের পরিচয় 6 বছর পর উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। শনিবার ধানমন্ডিতে পিবিআই প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিআইজি বনোজ কুমার মজুমদার বলেন, 2015 সালের 3 মে ট্রাঙ্কের ভেতর পাওয়া লাশের পরিচয় শনাক্ত করেছেন তারা। তার নাম শম্পা বেগম। প্রেম করে বিয়ে করেছিলেন নৌবাহিনী থেকে বরখাস্ত রেজাউল করিমকে। দাম্পত্য কলহের জেরে শ্বাসরোধ করে রেজাউল হত্যা করে শম্পাকে। মামলাটি প্রথমে দারুসালাম থানা পুলিশ, পরে সিআইডি তদন্ত করে ফাইনাল রিপোর্ট দিলে আদালত স্বপ্রণোদিত হয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। 6 বছর পর খুনি শম্পার স্বামী রেজাউল করিমকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। আদালতে 164 ধারায় জবানবন্দিতে রেজাউল খুনের কথা স্বীকার করে বলে জানায় পিবিআই প্রধান বনোজ কুমার। এদিকে কক্সবাজারে একটি হোটেলে তরুণী হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সাগরকে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সাগর একজন সিরিয়াল র্যাপিস্ট বলে দাবি র্যাবের। শনিবার বিকেলে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। র্যাব 10-এর অধিনায়ক মাহফুজুর রহমান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় সকালে সায়দাবাদ বাসস্ট্যান্ড টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাগরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যার শিকার তরুণীর মোবাইল ফোন সহ 3টি মোবাইল ফোন ও 15,000 টাকা উদ্ধার করা হয়। গত 20 সেপ্টেম্বর স্বামী স্ত্রী পরিচয়ে ওই তরুণীকে নিয়ে সাগর কক্সবাজারের কলাতলী এলাকার আমারি রিসোর্ট নামে এক হোটেলে ওঠে। পরে সে তরুণীকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যায়। 21 সেপ্টেম্বর পুলিশ হোটেলের একটি কক্ষ থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে। র্যাব জানায়, গ্রেফতার সাগর নারায়ণগঞ্জে ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, খুব শিগগিরই বাংলাদেশের সঙ্গে G2G চুক্তিতে সই করতে যাচ্ছে সৌদি সরকার। 8 দিনের সৌদি আরব সফর শেষে দেশে ফিরে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালমান এফ রহমান বলেন, ঢাকা থেকে পায়রা রেলপথ নির্মাণ এবং কক্সবাজারে বিমানবন্দর নির্মাণ আর পর্যটন খাতে নানা অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে সৌদি সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে। তারা বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এছাড়া বাংলাদেশের 138টি পণ্যের সৌদি আরবে শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছেন বলেও সাংবাদিকদের জানান সালমান এফ রহমান।
সোমবার থেকে 48 ঘন্টার ধর্মঘট পালনের ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক পরিবহন মালিক শ্রমিকদের বিক্ষোভ সমাবেশে দেশব্যাপী ধর্মঘট পালনের আহ্বান জানান সংগঠনটির সাধারণ সম্পাদক ওসমান আলী। ট্রাক চালক লিটন ও আবু তালেব হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি সহ অবিলম্বে 10 দফা দাবি মানতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় সড়ক দুর্ঘটনায় 302 ধারায় হওয়া সকল হত্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা। ড্রাইভিং লাইসেন্স জটিলতা নিরসন, ট্রাক মালিকদের বর্ধিত আয়কর প্রত্যাহার, সড়কে কাগজ চেকিংয়ের নামে পুলিশ হয়রানি ও চাঁদাবাজি বন্ধের আহ্বান জানান বক্তারা। দাবি আদায় না হলে ধর্মঘটের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল 0 পয়েন্ট ঘুরে মুক্তাঙ্গনে গিয়ে শেষ হয়। এর আগে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর 15 দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছিল কাভার্ড ভ্যান ট্রাক মালিক শ্রমিকরা। সাতক্ষীরার দেবহাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার টিকেট গ্রামের পার্থ মণ্ডলকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর বাবা শান্তিরঞ্জন দাস। মামলার বিবরণে বলা হয়েছে, একেএম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী পূর্ণিমা দাসের সাথে একই গ্রামের পার্থ মণ্ডলের দীর্ঘদিনের প্রেম চলছিল। 1 বছর আগে তাকে বিয়ের প্রস্তাব দেয় পার্থ, এতে রাজি হয়নি পূর্ণিমার পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেট পড়তে বের হয়ে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। শুক্রবার গ্রামের সবজি বাগান থেকে পূর্ণিমার হাত বাঁধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। স্বাধীনতা বিরোধীরা এখনো দেশের বিরুদ্ধে সক্রিয়, মন্তব্য প্রধানমন্ত্রীর। জাতিসংঘে দেওয়া ভাষণে করোনা মোকাবেলায় 6 দফা প্রস্তাব। দেশে করোনায় আরো 25 মৃত্যু, রোগটির সংক্রমণ বাড়লে বন্ধ করে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান, জানালেন শিক্ষামন্ত্রী। আপাতত খুলছে না প্রাক প্রাথমিক। গণতন্ত্র বিরোধী কাজ করানো হচ্ছে প্রধানমন্ত্রীকে দিয়ে। 1/11 থেকে শুরু হওয়া বিরাজনীতিকরণ চলছেই, অভিযোগ মির্জা ফখরুলের। বিমানবন্দর থেকে ইপিজেড পর্যন্ত 4 লেনের ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে টেস্ট পাইলিং উদ্বোধন। জনভোগান্তি কমানোর আহ্বান সড়ক পরিবহন মন্ত্রী। ই কমার্স খাতের দুর্দশার জন্য সরকার আর ক্রেতারাও দায়ী, বললেন বিশ্লেষকরা। রাষ্ট্রীয় কোষাগার থেকে ক্ষতিপূরণের বিরোধিতা আইনবিদদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। ধন্যবাদ।